সালামু আলাইকুম এভরিওয়ান। স্বামী নামক অজানা ভয় গল্পের ৪১ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মিটিং রুমে বসে আছে সাদাফ। কিছুক্ষণ পরপর তাকাচ্ছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানের দিকে। দুজন খুবই চিন্তিত দেখে বোঝা যাচ্ছে। সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, না হয় একটু বাসায় গিয়ে রেস্ট নাও, বাকিটুকু আমি দেখছি। ফজলুর রহমান বলল, না, তুই একা কেন দেখবি, আমরা একসাথে মিটিং শেষ করব। এদিকে ফজলুর রহমানের মাথা ব্যথা করছে। ফারদিনকে ডেকে আরেক কাপ কফি চেয়ে পাঠালেন। ফারদিন কফি নিয়ে আসলো, সবার জন্যই। সাদাফ কফি খেতে খেতে আকাশের ফাইলটি দেখছিল। কিছুক্ষণ আগে ফারদিন ফাইলটি দিয়ে গিয়েছে। আকাশ আহমেদ কোথায় যেন নামটা শুনেছে, কিন্তু অন্য কোনো নাম না থাকায় চিনতে পারছে না। স্কুল কলেজ সাদাফের স্কুল কলেজেই, তাই পরিচিত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারপরও কেন আকাশ আহমেদকে চিনতে পারছে না সাদাফ? এমন চেহারার কাউকে তো সাদাফ চিনত না। প্রোডাকশন টিমের সবার সাথে কথা বলল সাদাফ। সাদাফের তেমন কিছু অদ্ভুত মনে হলো না। সবার তথ্য অনুযায়ী সবার কাজ ঠিক আছে, সবাই যার যার ফাইল জমা দিয়েছে, সব জায়গায় সবকিছু ঠিক আছে। কিন্তু গড়মিলটা হলো কোথায়? সিসি ক্যামেরার ফুটেজ দেখে এখনও পর্যন্ত কিছু শনাক্ত করা যায়নি। অফিস আওয়ারে এমন কেউ কম্পিউটারের সামনে আসা যাওয়া করেনি যা দেখে সন্দেহজনক মনে হবে। হঠাৎ সাদাফের মনে হলো অফিস আওয়ার বাদে অন্যান্য সময়গুলো সিসি ক্যামেরা চেক করা হোক, ৩ দিনের। ফারদিন জানালো, স্যার একটু দেরি হবে, যেহেতু ৩ দিনের তাই একটু সময় লাগবে। ঘণ্টাখানেক সময় দেন, কয়েকজন সিকিউরিটি দিয়ে চেক করাচ্ছে, ১ ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে। সাদাফ বলল, এন্ট্রান্স থেকে শুরু করে প্রোডাকশনের প্রত্যেকটা কম্পিউটারের কাছাকাছি কে কে গিয়েছে, কার কার অ্যাক্সেস আছে, সব কিছু চেক করবে। আকাশ আহমেদের কোথায় কোথায় অ্যাক্সেস আছে, সে কোথায় কোথায় যেতে পারে, অফিস আওয়ারের ভিতর এবং বাইরে প্রত্যেকটা ফুটেজ আমাকে এনে দিবে। মিটিং শেষ করে ঘণ্টাখানেক আরও অপেক্ষা করতে হবে সিসি ফুটেজের জন্য। তাই সাদাফ জোর করে ফজলুর রহমান এবং হুমায়ুন রহমানকে বাড়িতে পাঠিয়ে দিলেন। বলল, বাসায় চলে যাও, এই মুহূর্তে তোমাদের এখানে কোনো কাজ নেই। কি হচ্ছে আমি তোমাদের ফোনে ইনফর্ম করব। এখানে থেকে চিন্তা করে কোনো কাজ হবে না, বরং বাসায় যাও, তোমাদের জন্য বাসার সবাই চিন্তা করছে। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান আর কথা বাড়ালেন না। যেহেতু মিটিং শেষ, এই মুহূর্তে আর এখানে থেকে কোনো লাভ হবে না, বরং বাসায় গিয়ে একটু রেস্ট করা যাক। মাথা প্রচণ্ড ব্যথা করছে। এদিকে নূরের অবস্থা খুবই খারাপ, জ্বর ১০২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, ব্যথায় কোকাচ্ছে মেয়েটি। এখন যেন পানি মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। নরিন আফরোজ স্বামীহার দিকে তাকিয়ে বললেন, সাইমনকে গাড়ি বের করতে বল, হসপিটালে নিতে হবে। অফিসে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই এই মুহূর্তে, হসপিটাল নেওয়াটা জরুরি আমি মনে করছি। নূর ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু লজ্জা হচ্ছে। পিরিয়ডের ব্যথার জন্য হসপিটালে যাবে, তাই বলছে, থাক, লাগবে না। নরিন আফরোজ বলল, একবারে থাপ্পড় দিব, লাগবে না মানে? কতটুকু যন্ত্রণা হচ্ছে? ২ দিন ধরে তুই যন্ত্রণা সহ্য করছিস, এখন বলছিস লাগবে না? সামিহা, তুই কথা শুনিস না, তাড়াতাড়ি গাড়ি বের করতে বল, এক্ষুনি আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে। সামিহা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি সাইমনের কাছে গিয়ে বলল, সাইমন, তাড়াতাড়ি গাড়ি বের কর, নূরকে হসপিটাল নিয়ে যেতে হবে। সাইমন টেবিলে বসে পড়ছিল, একটু আগে তো রিমার সাথে কথা বলছিল, এরপর পড়ায় মনোযোগ দিয়েছিল। অবাক হয়ে গেল, নূরকে হাসপাতাল নিতে হবে মানে? বাসায় থেকেও সাইমন কিছু জানে না। অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে নূরের? নূরের জ্বর এবং শরীর ব্যথা, এত কিছু জানতে হবে না, এক্ষুনি গাড়ি বের কর। আর সাদাফ বা অন্য কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই, আমরা আগে হসপিটালে নিয়ে যাই, দেখি তারপরে জানাবো, বলে সামিহা বেগম নূরের সব কিছু গোছগাছ করতে গেলেন। হসপিটালে আজকে রাতটা তো থাকতেই হবে। এদিকে রিমা মাথার কাছে বসে বারবার পানি পট্টি দিচ্ছে। নরিন আফরোজ কিছুক্ষণ পরপর হট ওয়াটার ব্যাগ চেঞ্জ করে তলপেটে চেপে ধরে রেখেছে। নূর বলে বুঝাতে পারবে না কেমন লাগছে, বারবার শুধু সাদাফের কথা মনে পড়ছে। সাদাফ ভাইকে কি আর দেখতে পারবে না নূর? অসম্ভব ব্যথা, বারবার ওর মন যেন ভয়ে শিহরিত হয়ে যাচ্ছে, আর শুধু সাদাফ ভাইকে দেখতে ইচ্ছে হচ্ছে। এদিকে সবাইকে বিদায় করে দিয়ে ফারদিন আর সাদাফ বসে সিসি ফুটেজ খেয়াল করছিল। ঠিক এমন সময় একটি ফোন আসলো সাদাফের মোবাইলে। সাদাফ ফোন ধরে হ্যালো বলতে ওপাশ থেকে বলে উঠল, সাজিদ বলছি, মানে আকাশ আহমেদ বলছি। সাজিদ নামটা শুনতেই বুকের ভিতর ধক করে উঠল সাদাফের। আকাশ আহমেদ আর সাজিদ তাহলে একজন? সাদাফ অবাক হলেও অবাকের রেশ সাজিদকে বুঝতে দিল না। কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, কি চাই? আমার অফিসে কেন জয়েন করেছিস? তোর তো অবস্থা এমন না তুই কোনো অফিসে চাকরি করতে হবে তোর। সাজিদ হাসল, প্রাণ খুলে হাসল, মনে হয় অনেক দিন পর।
তারপর বলল, চাওয়া একটাই, আগেও যে চাওয়া ছিল এখনও সেই চাওয়াই। আগে শুধু চাইতাম, এখন ভয়ঙ্করভাবে চাই। সাদাফের চোয়াল শক্ত হলো। তারপর বলল, আগেও ফল ভোগ করেছিস, এখনও ফল ভোগ করবি। সাজিদ হাসতে হাসতে বলল, আগেরবার ফল ভোগ করেছিলাম আমি, এবার ফল তোর ভোগ করার পালা। সবসময় আমি একাই কেন ভোগ করব, তুইও কর। হুমায়ুন রহমান বাড়ির দরজা লক করা দেখেই সাথে সাথে চমকে উঠলেন। বাড়ির দরজা তো লক থাকার কথা না বাহিরে থেকে? ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, বাড়ি তালা কেন? ফজলুর রহমান বললেন, তা তো জানি না, ফোন দিচ্ছি, দাঁড়াও। হুমায়ুন রহমান বললেন, তাড়াতাড়ি ফোন দে, টেনশন হচ্ছে আমার, কেন যেন মনে হচ্ছে কিছু ঠিক নেই। কোথায় গেল সবাই, আমাদের কিছু জানালো না কেন? ফজলুর রহমান ফোন দিলেন সামিহা বেগমকে। সামিহা বেগম ভুল করে ফোন রেখে গিয়েছেন, তাই ফোন দিলেন সাইমনকে। কয়েক রিং হওয়ার সাথে সাথে সাইমন ফোন ভরতেই ফজলুর রহমান বললেন, কিরে তোরা সবাই কোথায়, বাড়ি বাইরে থেকে তালা কেন, কি হয়েছে, আমাদের ফোন দিসনি কেন? নীলা রহমান। সাইমন বলল, বাবা আমরা সবাই হসপিটালে এসেছি, নূরের ভীষণ জ্বর, তাই হসপিটালে নিয়ে এসেছিলাম। তোমরা অফিসে ব্যস্ত ছিলে, হয়তো কোনো ঝামেলা হয়েছে, তাই আর নতুন করে টেনশন দিতে চাইনি, তাই আমরাই নিয়ে এসেছি নূরকে হসপিটালে। এক কাজ করো, তোমরাও হসপিটালে চলে এসো। হুমায়ুন রহমানের হৃদয়টা থমকে উঠল কথাটি শুনে। নূর হসপিটালে? কি হয়েছে, কি এমন জ্বর যার জন্য হসপিটালে নিয়ে গেছে? এমনকি ওনাদেরকে জানায়নি পর্যন্ত। নওরিন আফরোজের উপর ভীষণ রাগ হলো হুমায়ুন রহমানের। এরকম নাদানের মতো কাজ কি করে করল? বাড়ির কাউকে জানায়নি, এদিকে হঠাৎ করে মনে পড়ল সাদাফ জানতে পারলে কি করবে? ও তো পাগল হয়ে যাবে। এই মুহূর্তে অফিসের টেনশন, তার উপর যদি শুনতে পারে নূরের শরীরের কথা, তাহলে তো ভেঙে পড়বে সাদাফ। ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, সাদাফকে কি জানাবো? ফজলুর রহমান বললেন, আগে আমরা যাই, যে দেখি, এই মুহূর্তে সাদাফকে জানালে ও সহ্য করতে পারবে না, এমনি অনেক টেনশনের মধ্যে আছে। আগে চলো আমরা যে দেখি কি হয়েছে, তারপর না হয় জানানো যাবে। হুমায়ুন রহমান মনকে বোঝাতে পারছে না, বারবার ছেলের কথা মনে পড়ছে। ছেলে যখন প্রশ্ন করবে, কেন আমাকে জানালে না, তখন কি উত্তর দিবে হুমায়ুন রহমান? এদিকে সাদাফ ড্রয়ার থেকে নূরের লাল টুকটুকে শাড়ি পরা বিয়ের ছবিটি বের করে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। অদ্ভুতভাবে হাত কাঁপছে সাদাফের। থেকে বারবার নূরের কথা মনে পড়ছে। এমনভাবে নূরকে নিয়ে ভাবতে হয়নি কখনো সাদাফের। আজ শুধু যেন মিস করছে না বা অনুভব করছে না, একটা ভয়, একটা দ্বিধা সংশয় নিয়ে মনে পড়ছে নূরকে। নূরকে হারানোর ভয় জেঁকে ধরেছে সাদাফের ভিতর। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না সাদাফ। সাথে সাথে টেবিল থেকে মোবাইলটি নিয়ে ফোন লাগালো নূরের নাম্বারে। রিং হচ্ছে, কেটে যাচ্ছে, রিং হচ্ছে, কেটে যাচ্ছে, কিন্তু ফোন ধরছে না নূর। সাদাফের হৃদয়টা বারবার কেঁপে উঠছে। 6 বছর আগে, আমেরিকা যাওয়ার 3 দিন আগে যখন মারামারি করে বাসায় ফিরেছিল সাদাফ রক্তাক্ত অবস্থায়, মনে পড়ল সেই বিভীষিকাময় দিনটির কথা। ভীষণ মেরেছিল সাজিদকে, অর্থাৎ আকাশ আহমেদকে। এতটাই মেরেছিল, শুধু জানে মরে যায়নি, তবে চেহারার অবস্থা খারাপ করে দিয়েছিল। পুরো মুখ যেন থেতলে দিয়েছিল সাদাফ। তাই কি চেহারার এত পরিবর্তন? কোনোভাবে কি প্লাস্টিক সার্জারি করিয়েছিল চেহারার? করাতেও পারে। ধনী ছিল সাজিদদের পরিবার, হয়তো কাটা ছেঁড়া চেহারা নিয়ে থাকতে চায়নি, তাই প্লাস্টিক সার্জারি করিয়েছে, যার জন্য সাদাফ চিনতে পারছিল না। এই সেই সাজিদ যে সেদিন 10 বছরের নূরকে কোলে নিয়ে চুমু খেয়েছিল, নিজের বউ বলে দাবি করেছিল সবার সামনে। বলেছিল বড় হয়ে এই মেয়েকেই বিয়ে করবে, বউ বানাবে। কথাটি সেদিন মেনে নিতে পারেনি সাদাফ। যদিও বন্ধু ছিল, তারপরও নূরকে কোলে নিয়ে এভাবে চুমু খাওয়া কোনোভাবে সহ্য করতে পারেনি সাদাফ। সাথে সাথে সেই দিনই চরমভাবে আঘাত করেছিল সাজিদকে। বন্ধুরা না আটকালে হয়তো মেরে ফেলত। এতটা রাগ, এতটা হিংস্রতা কখনো সাদাফ নিজের মধ্যে অনুভব করেনি। সেদিনই প্রথম অনুভব করেছে। নূরের গায়ে একটি স্পর্শ পর্যন্ত সহ্য করতে পারবে না সাদাফ। এবার সেটা যে কেউ দেখ, বন্ধু হোক বা অন্য কেউ, নূরের গায়ে কোনো স্পর্শ সাদাফ ছাড়া অন্য কেউ করতে পারবে না। পুলিশ কেস করতে চেয়েছিল সাজিদের পরিবার, কিন্তু ভিডিও ফুটেজ এবং বন্ধু-বান্ধবের বয়ান অনুযায়ী সাজিদ আগে শুরু করেছিল মারামারি। তাই দুই পরিবার নিজেদের সম্মান রক্ষায় পুলিশ কেস করেনি, তাই সবকিছু সমঝোতা করে ফেলেছিলেন হুমায়ুন রহমান। 3 দিনের মধ্যেই আমেরিকা পাঠিয়ে দিয়েছিল সাদাফকে। যদিও সাদাফ যেতে প্রস্তুত ছিল না, কিন্তু বুঝিয়ে শুনিয়ে নূরকে বিয়ে দিয়ে তারপর সাদাফকে পাঠানো হয়েছিল। হুমায়ুন রহমান ভেবেছিলেন নূর তখন ছোট, বোঝে না, সাদাফ হয়তো বড় হলে বা কিছুদিন পর হলে ভুলে যাবে। কিন্তু এই ভালোবাসা, এই টান যে ভোলার মতো ছিল না, তা তখনও বুঝতে পারেনি হুমায়ুন রহমান। তড়িঘড়ি করে হসপিটালে এসে পৌঁছলেন দুই ভাই। এসেই দেখলেন নূর ক্যাবিনে শুয়ে আছে, জ্ঞান নেই, তবে ব্লাড নেওয়া হচ্ছে। সিস্টার সব টেস্ট করানোর জন্য ব্লাড নিচ্ছে। বাড়ির সবাই দাঁড়িয়ে আছে ক্যাবিনে। ফজলুর রহমান সামিহা বেগমের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমাদের জানাওনি কেন? একা একা হসপিটালে চলে এসেছ, যদি রাস্তায় কিছু হয়ে যেত? সাইমন কতটুকু ছেলে, ও একা একা কি করে সামলাবে? সবগুলো মেয়ে মানুষ, তোমরা আমাদের জানাওনি কেন?
আর নূরের কি হয়েছে সত্যি করে বলো, জ্বরের জন্য তো হসপিটালে আসার কথা নয়। সামিহা বেগম ফজলুর রহমানকে ইশারা করলেন ক্যাবিন থেকে বের হয়ে আসতে। ফজলুর রহমান ক্যাবিন থেকে বের হয়ে আসলে সামিহা বেগম ক্যাবিনের দরজা চাপিয়ে নিয়ে বললেন, নূরের আসলে 2 দিন ধরে পিরিয়ড হয়েছে, সময়ের আগে হয়েছে, ভীষণ ব্যথা। যখন দেখলাম আর সহ্য করতে পারছে না, আমাদেরও কেমন টেনশন হচ্ছিল, তাই নিয়ে এসেছি, জ্বরও ছিল। বলেই সামিহা বেগম তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমানের কলিজাটা কেঁপে উঠল, যেন ভয়ঙ্কর কোনো কথা শুনছেন বা মনে পড়ে গেল ফজলুর রহমানের। উনি মাথার ঘাম মুছতে লাগলেন। সাদাফ বারবার অধৈর্য হচ্ছে, অধৈর্য হাতে কাপা কাপা হাতে ফোন দিচ্ছে বারবার নূরকে, কিন্তু নূর ফোন ধরছে না। নূর কি তবে ঘুমিয়ে গেছে? আচ্ছা, ওর কি ব্যথা কমেছে? একবারও তো ফোন দিয়ে জানতে চাইল না নূর। কি হতে পারে, ঘুমিয়ে গেল নাকি? পরে চিন্তা করলো তাহলে মাকে ফোন দিয়ে দেখি। নরিন আফরোজকে ফোন দিল, কিন্তু নরিন আফরোজ তো ফোন নিয়ে যায়নি, তাই নরিন আফরোজের ফোনও কেউ ধরছে না। এবার খুব চিন্তিত হচ্ছে সাদাফ, কেমন যেন লাগছে, বুকের ভিতর উসখুস করছে। ফোন দিল সাইমনের মোবাইলে। 3-4 এইম হওয়ার পর সাইমন ফোন ধরল। ফোন ধরে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, নূর কোথায়? নূরের কি হয়েছে? ফোন ধরছে না কেন? সাইমন কি উত্তর দিবে বুঝতে পারছে না, আমতামতা করতে লাগলো। তারপর ভয়ে ভয়ে বলল, ভাইয়া আমরা সবাই হসপিটালে। নূরের শরীরটা ভীষণ খারাপ, পেটে ভীষণ ব্যথা ছিল আর জ্বর 102-এর উপরে, তাই হসপিটালে নিয়ে এসেছি। আব্বু আর বড় আব্বুও হসপিটালে এসেছে। কিছুক্ষণ আগে আমরা সবাই হসপিটালে এসেছি, তবে নূরের জ্ঞান নেই, টেস্ট করতে দিয়েছে, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, নূর ঘুমাচ্ছে। কথাগুলো শুনে সাদাফ কি বলবে বুঝতে পারল না, যেন চুপ হয়ে গেল। বাকশক্তি যেন হারিয়ে গেছে সাদাফের, কোনো রিয়াকশন নেই, যেন ঝড়ের আগের নীরবতা। কিছুক্ষণ পর শুধু বলল, কোন হসপিটালে? সাইমন ভয়ে ভয়ে বলল, এভার কেয়ার হসপিটালে। হসপিটালের নাম শুনতেই সাদাফ সাথে সাথে ফোন কেটে দিল। এদিকে নূরের হালকা হালকা জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেই পিট করে তাকিয়ে দেখল আশেপাশে। ফজলুর রহমান আর হুমায়ুন রহমানকে সামনে দাঁড়ানো দেখল। নূর পিট করে চোখ খুলে দুজনের দিকে তাকিয়ে শুধু একবার বলল, সাদাফ ভাই। হুমায়ুন রহমান চুপ হয়ে গেলেন। ফজলুর রহমান বললেন, আসবে মা তোমার সাদাফ ভাই, রাস্তায় আছে, আসবে, তুমি উত্তেজিত হও না। নূরের মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলতে লাগলেন ফজলুর রহমান। নূর আবার চোখ পিট করে তাকালো। ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কারণে বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারছে না নূর, তবে ব্যথা কিছুটা প্রশমিত হয়েছে। নূর বলল, তাড়াতাড়ি আসতে বলো, আমার তো ঘুম চলে আসছে, সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসতে বলো, বলে আবার চোখ বন্ধ করে ফেলল নূর। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান যেন পাগল প্রায়, একদিকে অফিসের ঝামেলা, আরেকদিকে নূর। ফজলুর রহমান অসহায় দৃষ্টিতে তাকালেন বড় ভাই হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান যেন ছোট ভাইয়ের আকুলতা বুঝতে পারলেন। ফজলুর রহমান বললেন, ভাইজান, সাদাফকে বলেন তাড়াতাড়ি আসতে, আমার মেয়ের ঘুম চলে আসছে, ঘুম আসার আগে যেন চলে আসে। হুমায়ুন রহমান বুঝতে পেরেছিলেন, তারপরও যেন এতটুকু কথার অপেক্ষায় ছিলেন। তাড়াতাড়ি ব্যস্ত হাতে ফোন দিলেন সাদাফকে, কিন্তু সাদাফ ফোন ধরছে না। সাদাফ ফোন ধরবে কি করে? সাদাফ গাড়ি চালানোতে ব্যস্ত, এত দ্রুত ড্রাইভ করছে যে ওর এদিক ওদিক আর কোনো খবর নেই। কত দ্রুত নূরের কাছে পৌঁছাবে সেই চিন্তায় ড্রাইভ করছে সাদাফ। সাদাফের জন্য মনে হচ্ছে 20 মিনিট ধরে নয়, যেন 20 জনম ধরে কার ড্রাইভ করছে, কিন্তু দূরত্ব মেটাতে পারছে না। যেন শত শত ক্রোড় মাইল দূরত্ব নূরের সাথে তৈরি হয়ে গিয়েছে সাদাফের। সময়ের পর সময় পার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত যেন বছরের চেয়েও দীর্ঘ মনে হচ্ছে সাদাফের কাছে। অতপর এভারকেয়ার হসপিটালের সামনে এসে গাড়ি থামতেই দারোয়ানের হাতে 500 টাকা দিয়ে চাবি দিয়ে বলল, দ্রুত পার্ক করিয়ে দিন কাউকে দিয়ে। বলেই হসপিটালের ভিতরে ছুট লাগালো সাদাফ। হসপিটালের লবিতে পৌঁছতেই বুঝতে পারল নূর কোন ফ্লোরে, তার তো জানা হয়নি। ব্যতিব্যস্ত হয়ে মোবাইল খুঁজতে শুরু করল সাদাফ, কিন্তু কোথাও মোবাইল পাচ্ছে না। বুঝতে পারল গাড়িতে রেখে এসেছে। সাথে সাথে রিসেপশনের কাছে গিয়ে বলল, আমাকে একটি ফোন দিন, আমাকে একটু ফোন করতে হবে, জরুরি। রিসেপশন থেকে ফোন দিলে ফোন রিসিভ করল সাইমন। হাঁপাতে হাঁপাতে জোরে জোরে শ্বাস নিতে নিতে কোনোমতে কাপা কাপা কণ্ঠে সাদাফ জিজ্ঞেস করল, নূর কোথায়? কোন ফ্লোরে আসতে হবে? তাড়াতাড়ি বলো। সাইমন বলল, 7 নম্বর ফ্লোরে চলে এসো, লিফটে 6 চাপলেই হবে। সাথে সাথে ফোন রেখেই দৌড় লাগালো সাদাফ লিফটের কাছে। লিফটগুলো সব ব্যস্ত পেল, যেন 1 মিনিটও সময় সহ্য হচ্ছে না সাদাফের। তাই দৌড়ে চলে গেল সিঁড়ির কাছে। সিঁড়ি বেয়ে পাগলের মতো উঠতে লাগলো সাদাফ। 2টি ফ্লোর উঠেই সাদাফ একটি লিফট ফাঁকা পেল। সাথে সাথে লিফটের ভিতরে গেল। অধৈর্য হচ্ছে বারবার, দেখতে লাগলো কতক্ষণে 6 নম্বর ফ্লোরে আসবে। ঠিক মিনিট 2-এর মধ্যেই 6 নম্বর ফ্লোরে উঠে গেল সাদাফ। তাড়াতাড়ি লিফট থেকে নেমেই ব্যস্ত হয়ে দৌড়ে লাগালো। কিন্তু কোন কেবিনে যাবে? কেবিনের কথা তো জিজ্ঞেস করা হয়নি কত নম্বর কেবিনে আছে। তাই একটি একটি করে সব কেবিনেই উকি মারতে লাগলো সাদাফ। দরজা খুলে না পেয়েই বলল, সরি। এভাবে 2-1টা কেবিন উকি মারতেই কাঙ্ক্ষিত কেবিনটি পেয়ে গেল, যেখানে বাইরে দাঁড়িয়ে দেখল দরজা হালকা খোলা। ধীরে ধীরে সাদাফ এগিয়ে গেল কেবিনের দিকে। নিঃশ্বাস আটকে যাচ্ছে সাদাফের।
এক পা দুপা করে কেবিনের ভিতরে আসতেই দেখল নূর চোখ পিটপিট করে তাকালো সাদাফের দিকে। সাদাফও একদৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, যেন শত শত মাইল পার করে এসেছে এই একটি শুভ দৃষ্টির জন্য। সাদাফের যেন জীবনটা বের হয়ে যাচ্ছে, নূরের দিকে অপলক চেয়ে আছে। নূরের যেন মনে হচ্ছে নিঃশ্বাসটা একটু স্থির হলো সাদাফকে দেখে। নিভু নিভু নয়নে তাকিয়ে রইল সাদাফের দিকে, কিন্তু ঘুমটা বড্ড বেইমানি করছে নূরের সাথে। চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না নূর, খুব কষ্ট হচ্ছে। কিন্তু নূর কষ্ট করবে, চোখ বন্ধ করবে না নূর, দেখবে চেয়ে চেয়ে তার শখের পুরুষটিকে।